সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। এসপি হসপিটাল নিবেদিত প্রতিদিনের আয়োজন স্বাস্থ্যবার্তা কো-স্পন্সর বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। সাথে আছে আমি রুবাইয়া রীতি। আজকের আলোচ্য বিষয় অপারেশনবিহীন বাত ব্যথা ও প্যারালাইসিসের আধুনিক চিকিৎসা। এই বিষয়ে পরামর্শ দেওয়ার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার এস চক্রবর্তী স্যার, বাত ব্যথা, প্যারালাইসিস ও ফিজিওথেরাপি স্পেশালিস্ট, প্রধান কনসালটেন্ট ও চেয়ারম্যান এসপি হসপিটাল ঢাকা এবং সহযোগী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। কেমন আছেন স্যার? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। স্যার, বাত ব্যথার প্রধান কারণ কি? আসলে বাত ব্যথা এটা জেনেটিক্যালি হয়ে থাকে সাধারণত। এটা যেমন বিভিন্ন ধরনের আর্থ্রাইটিস, যেটা ব্যথা জয়েন্টের জন্য ব্যথা হলে বলে বাতের ব্যথা। আসলে বাত ব্যথা বিভিন্ন কারণে হয়, বিভিন্ন ধরনের বাত ব্যথা আছে। তার মধ্যে যেটা আমরা সচরাচর দেখে থাকি রিমাটয়েড আর্থ্রাইটিসটা কিন্তু খুব কমন একটা সমস্যা। রিমাটয়েড আর্থ্রাইটিস জয়েন্টের যে প্রদাহ, জয়েন্টগুলো ইনফ্ল্যামেশন হচ্ছে, জয়েন্টগুলো ফুলে যাচ্ছে, জমে যাচ্ছে। এটা আসলে বিভিন্ন ছোট ছোট জয়েন্ট থেকে শুরু আস্তে আস্তে সারা শরীরে তার ডিসেবল হতে থাকে, সারা শরীরে ছড়াইতে থাকে। তো আসলে এই যে রিমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস, এই সবগুলো বা জুভেনাইল আর্থ্রাইটিস, অনেক ধরনের বাত ব্যথা আছে যেটা সমাজে আসলে অনেকে অনেকভাবে সাফার করছে। এটাকে আসলে বাত ব্যথা বলা হয়। স্যার, বাত ব্যথার মধ্যে কোন প্রকারের বাত ব্যথা সবচেয়ে বেশি ক্ষতিকর? আসলে সবই ক্ষতিকর, যেটা অস্টিও আর্থ্রাইটিস, রিমাটয়েড আর্থ্রাইটিস, অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস, জুভেনাইল আর্থ্রাইটিস, যেটা সবগুলাই ক্ষতিকর। বাট জুভেনাইল আর্থ্রাইটিস খুবই খারাপ, কারণ এটা অনেক ইয়াং বয়সে বাচ্চাদের সাধারণত হয় জুভেনাইল আর্থ্রাইটিস। এটা সবচেয়ে বেশি খারাপ অবস্থানে থাকে। এরপরে যেটা রিমাটয়েড আর্থ্রাইটিস রোগীদের সংখ্যা, রিমাটয়েড আর্থ্রাইটিসটা খুবই কষ্টকর, প্রদাহজনক, ব্যথাজনক। আর অস্টিও আর্থ্রাইটিস আছে, অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস, এটা আসলে যে কনজেনিট মানে জেনেটিক্যালি হয় অ্যানকিলোজিং স্পন্ডিলাইটিস, অটো ইমিউন ডিজিজ, এটা বংশগত বংশ পরম্পরা হয়ে থাকে। আসলে যে কোনো ধরনের বাত ব্যথায় কিন্তু ভয়ঙ্কর। যাদের হয়েছে তারা সাফার করছে এবং আস্তে আস্তে ডিসএবিলিটি চলে আসছে তাদের। স্যার, রিমাটয়েড আর্থ্রাইটিস হয়েছে কিনা বা কোনো ধরনের বাত ব্যথা আছে কিনা সেটা বোঝার উপায় কি? অ্যাকচুয়ালি যদি আমাদের স্মল জয়েন্টে ব্যথা, যেমন হাতের জয়েন্টগুলো ব্যথা হচ্ছে, ফুলে যাচ্ছে, তখন এটা আমরা সাধারণত রিমাটয়েড আর্থ্রাইটিস বলে ধারণা করি। পরবর্তীতে আমরা বিভিন্ন টেস্টের মাধ্যমে এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করি যে রিমাটয়েড আর্থ্রাইটিস কি না। যেমন আরএ টেস্ট, আরএ ফ্যাক্টর যদি পজিটিভ হয় সেটাকে আমরা রিমাটয়েড আর্থ্রাইটিস বলবো। এবং সাধারণত এটা আমাদের হাতের জয়েন্ট থেকে ছড়াতে শুরু করে, আস্তে 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 আমাদের জয়েন্টে চলে আসতে পারে, শোল্ডার জয়েন্ট ক্ষতিগ্রস্ত হতে পারে, এটা আস্তে আস্তে সারা শরীরে ছড়ায় যেতে পারে। স্যার, বাত ব্যথার জন্য সাধারণত অনেকেই কিন্তু মেডিসিন খাচ্ছে, আসলে কি সুস্থ হচ্ছেন? অ্যাকচুয়ালি যেটা রিমাটয়েড আর্থ্রাইটিস হলে এটাকে কিউরেবল করা সম্ভব না, বাট এটাকে কন্ট্রোল করা সম্ভব। যেটা আসলে যেমন ডায়াবেটিসের রোগীদের, ডায়াবেটিস কিন্তু নির্মূল করা সম্ভব না, বাট কন্ট্রোল করে রাখতে হয়। ঠিক তাই রিমাটয়েড আর্থ্রাইটিসটা কিন্তু নির্মূল করা যাবে না, বাট কন্ট্রোল করে রাখা যায়। কারণ রিমাটয়েড আর্থ্রাইটিস রোগীরা সাধারণত পেইন কিলার খেতে থাকে। পেইন কিলারে কিন্তু তাদেরকে আরো ক্ষতি করে দিচ্ছে। পেইন কিলার যত খাচ্ছে আস্তে আস্তে তাদের ডিসএবিলিটি বেড়ে যাচ্ছে, যেটা ডিফর্মিটি। এন্ড রিমাটয়েড আর্থ্রাইটিস হলে কি আমাদের হাতের আঙ্গুলগুলো বাঁকা হয়। অনেকে দেখবেন হাতের আঙ্গুলগুলো বাঁকা, আঙ্গুলের মুট হয়ে গেছে, সোজা করতে পারছে না, ভাত খেতে পারছে না, আস্তে আস্তে রিস্ট জয়েন্ট ব্লক হয়ে যাচ্ছে, এলবো জয়েন্ট ব্লক হয়ে যাচ্ছে। এই যে ডিফর্মিটি গ্রো করছে, এগুলো কিন্তু প্রিভেনশন করা সম্ভব ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে, যেটা আমরা রিহ্যাবিলিটেশন করছি। এসপি হসপিটালে রিমাটয়েড আর্থ্রাইটিসের রোগীরা, প্রচুর রোগী আসছে রিমাটয়েড আর্থ্রাইটিস ট্রিটমেন্ট করার জন্য, এবং তারা কিন্তু সুস্থ থাকছে। তাদের আমরা ফিজিওথেরাপির মাধ্যমে তাদের কিন্তু আমরা সুস্থ রাখতে সক্ষম হচ্ছি। কারণ ফিজিওথেরাপি যেটা করছে যে আমাদের রিমাটয়েড আর্থ্রাইটিস অ্যাকচুয়ালি আমাদের কার্টিলেজের ডিজেনারেশন, কার্টিলেজগুলো ইনজুরি হয়ে ভিতরে ফুলে যাচ্ছে। সো আমরা যদি মাসেলকে স্ট্রং রাখি, মাসেলে যদি শক্তিশালী রাখা যায়, জয়েন্টের যে রেঞ্জ অফ মোশনটাকে কন্ট্রোল করা যায়, তাহলে কিন্তু এই রিমাটয়েড আর্থ্রাইটিস কিন্তু আপনাকে ধ্বংস করতে পারবে না। সো আগের দিনে কিন্তু এই রিমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিওআর্থ্রাইটিস রোগীর সংখ্যা কম ছিল, কারণ আমরা তখন ফিজিক্যাল এক্সারসাইজ মানুষ প্রচুর পরিমাণে করতো, যে কারণে এই অসুখগুলো তাদেরকে সেইভাবে ক্ষতি করতে পারে না। বাট বর্তমানে এটা বেড়ে যাচ্ছে, কারণ আমরা কিন্তু ফিজিক্যাল ওয়ার্ক করছি না। কারণ এখন অনেকে আছে হাতের কাজ করতেই চায় না, সারাদিন বসে বসে কাজ করতে চায়। ফিজিক্যাল ওয়ার্ক, যেটা হাতের শক্তিশালী যে কাজগুলো, সেগুলো না করার কারণে হাতে কিন্তু জয়েন্টগুলো ইনজুরি হয়ে যাচ্ছে, এবং এই যে আর্থ্রাইটিস ডেভেলপ করছে, রিমাটয়েড আর্থ্রাইটিস, এবং পরবর্তী ডিফর্মিটি গ্রো করছে। সো যারা রিমাটয়েড আর্থ্রাইটিসে আক্রান্ত বা জয়েন্টে ব্যথা হচ্ছে, তাদের দ্রুত আর্লি স্টেজে যদি তারা ট্রিটমেন্টের সব শরণাপন্ন হয়ে যায়, যেমন এসপি হসপিটালে যদি আসে, তাহলে তাদের ডিফর্মিটি থেকে কিন্তু আমরা রক্ষা করতে পারবো। এবং যারা অলরেডি ডিফর্মড হয়ে গিয়েছে তাদের জন্য কিন্তু খারাপ, বাট তাদেরকে আমরা আদার জয়েন্টগুলোর জন্য ভালো রাখা যায়, সেই জন্য তাদের আমরা ট্রিটমেন্ট করে থাকি। স্যার, বাত ব্যথা থেকে কি প্যারালাইসিস হওয়ার সম্ভাবনা আছে? আমার বাত ব্যথা থেকে ডিসএবিলিটি হয়ে যায়। ডিসএবিলিটি এক ধরনের অবশ্যই প্যারালাইসিস আমরা বলবো, যদিও স্পাইনাল কর্ড প্যারালাইসিস মানে নার্ভাস সিস্টেমের প্রবলেম, দিস ইজ প্যারালাইসিস। বাট রিমাটয়েড আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস ডিসএবিলিটি, যেমন তার হাত পা বাঁকা হয়ে যাচ্ছে, সে কাজ করতে অক্ষম হয়ে যাচ্ছে,
এলবো জয়েন্ট বাঁকা হয়ে যাচ্ছে, তখন সে ভাত খেতে পারে না, নিজে গোসল করতে পারছে না, নিজে কাপড় চোপড় চেঞ্জ করতে পারছে না, আস্তে আস্তে নি জয়েন্ট ইনভলভমেন্ট হচ্ছে, নি জয়েন্ট ব্লক হয়ে যাচ্ছে, তাদের অ্যাঙ্কেল জয়েন্ট ব্লক হয়ে যাচ্ছে, পায়ের আঙ্গুলগুলো বেঁকা তেরা হয়ে যায়, অনেকে দেখবেন পায়ের আঙ্গুল বেঁকা হয়ে গিয়েছে। তো কি হচ্ছে, পরবর্তী হাঁটা চলা বন্ধ হয়ে যাচ্ছে, ডিসএবিলিটি হয়ে সে কিন্তু প্যারালাইসিসের মতো ঘরে পড়ে থাকছে। তো আসলে আমরা সরাসরি প্যারালাইসিস না, এটাকে আমরা ডিসএবিলিটি বলতে পারি। ডিসএবিলিটি হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে এই আর্থ্রাইটিস বা রিমাটো আর্থ্রাইটিস বা অস্টিও আর্থ্রাইটিস, যে কোনো আর্থ্রাইটিস থেকে। স্যার অস্টিও আর্থ্রাইটিসের সবচেয়ে বড় ট্রিটমেন্ট কি? অস্টিওআর্থ্রাইটিস বা রিমাটো আর্থ্রাইটিস অথবা অ্যানকাইলোজিং স্পন্ডিলোসিস যেটাই হোক, এটার জন্য আসলে ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্টটা কিন্তু ইম্পর্টেন্ট ট্রিটমেন্ট, যেটা মেডিকেশনের পাশাপাশি তাদেরকে ফিজিওথেরাপি চিকিৎসাটা খুব ইম্পর্টেন্ট। যদি ফিজিওথেরাপি চিকিৎসা না নিয়ে শুধু ওষুধ খেতে থাকে ব্যথা, তাহলে এই রোগীরা কিন্তু সুস্থ হচ্ছে না, আস্তে আস্তে তারা ডিফর্মিটি গ্রো করছে। তো অ্যানকাইলোজিং স্পন্ডিলোসিস আরো ভয়ঙ্কর একটা বাত, যেটাকে আমরা বলছি আস্তে আস্তে আমাদের স্পাইনটা শক্ত হয়ে যায়। অনেক রোগী আছে যেমন ঘাড় বাঁকা হয়ে গেছে, সোজা হতে পারে না, কোমর বাঁকা হয়ে সোজা হতে পারে না, এবং এখান থেকে আস্তে আস্তে হিপ বলটা নষ্ট হয়ে যায়, এভিএন হয়ে যাচ্ছে, অ্যাভাস্কুলার নেক্রোসিস। অ্যাভাস্কুলার নেক্রোসিস হলে তো হাঁটা চলা বন্ধ হয়েছে, হিপ বলগুলো ব্লক হয়ে যাচ্ছে, হাঁটতে পারছে না, ফ্রোজেন হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের সমস্যা দেয়। এরকম অনেক রোগী আছে, তারা কোথায় যাবে? হ্যাঁ, তাদের জন্য আসলে আমরা যেটা এসপি হসপিটাল কিন্তু তাদের রিহ্যাবিলিটেশন করার জন্য অলওয়েজ প্রস্তুত। যাদের হিপ বল ব্লক হয়ে গেছে, যাদের অ্যাভাস্কুলার নেক্রোসিস, এভিএন হয়ে গেছে, বল খেয়ে গেছে, অনেকে বলছে বল ট্রান্সফার করে ফেলেন, ট্রান্সফার করেও তারা ভালো হতে পারছে না, আস্তে আস্তে সেটা হাঁটু ব্লক করে দিচ্ছে, তারপরে যেটা স্পাইনাল কর্ড ব্লক, স্পাইন ব্লক করে দিচ্ছে, তারা সোজা হয়ে দাঁড়াইতে পারছে না। তো যারা অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস আক্রান্ত, যাদের শরীরে এটা পজিটিভ আছে, এই HLA-B27 পজিটিভ যারা, তাদের জন্য কিন্তু এসপি হসপিটাল কিন্তু বেস্ট ট্রিটমেন্ট অফার করছে, যে তাদের এই ট্রিটমেন্টের ফলে তাদের যে ডিফর্মিটি গুলো আসতো, যেমন সামনের দিকে ঝুঁকে যাওয়া, কোমর বাঁকা হয়ে যাওয়া, বল নষ্ট করে দেওয়া, এইগুলো প্রিভেনশন করার জন্য যা যা ট্রিটমেন্ট দরকার আমরা এসপি হসপিটালে করে থাকি। বা যাদের রিমাটো আর্থ্রাইটিস আছে, তাদের যেন হাত পা বাঁকা না হয়ে যায়, তারা আর্লি স্টেজে আসে, তাহলে তাদের যেন বাঁকা না হয়, সেই জন্য আমরা প্রিভেন্টিভ ট্রিটমেন্ট করে দিচ্ছি। যাদের বাঁকা হয়ে গেছে তাদের চেষ্টা করছি যতটুকু কারেকশন করে দেওয়ার, কারেকশন করে তাদেরকে ট্রিটমেন্ট করছি। যারা এই ব্যথার জন্য নিচে বসে নামাজ পড়তে পারছে না, চেয়ারে বসে নামাজ পড়ছেন, ফলে আস্তে আস্তে আরো বিকলাঙ্গ হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু আমরা ট্রিটমেন্টের মাধ্যমে তাদেরকে আমরা নামাজ পড়ার ব্যবস্থা করে দিচ্ছি। এবং আর্থ্রাইটিস রোগীদের জন্য নামাজ কিন্তু একটা সৃষ্টিকর্তার দেওয়া ট্রিটমেন্ট, কারণ যারা প্রপার নামাজ পড়ে তাদের অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস বলেন, অস্টিও আর্থ্রাইটিস বলেন, রিমাটো আর্থ্রাইটিস বলেন, এগুলো কিন্তু তাদেরকে ড্যামেজ করতে পারবে না। সো নামাজের মধ্যে যদি তারা কন্টিনিউ থাকে, যাদের নামাজ বন্ধ হয়ে গেছে তাদেরকে আমরা ট্রিটমেন্টের মাধ্যমে আবার নামাজের ব্যবস্থা করে দিচ্ছি। এবং যারা নামাজ পড়তে একদম পারে না, তাদেরকে করার জন্য যা যা করার আমরা ব্যবস্থা করছি। সো যারা এই আর্থ্রাইটিস আক্রান্ত চেয়ারে বসে নামাজ পড়ছেন, সেই সব রোগীদের জন্য সুখবর দিতে চাই, এসপি হসপিটালে তাদের জন্য সুব্যবস্থা আছে, তাদের যা যা ট্রিটমেন্ট দরকার এসপি হসপিটাল করে থাকে, এবং তারা যেন আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারে, নিচে বসে নামাজ পড়তে পারে, সেই ব্যবস্থা এসপি হসপিটাল করে থাকে। স্যার প্যারালাইসিস হওয়ার পর অনেকে কিন্তু হাত পা অবশ হয়ে যায় এবং নাড়াতে পারেন না, সেক্ষেত্রে এসপি হসপিটালের ট্রিটমেন্ট কেমন হয়? স্ট্রোক বা যে কোনো ধরনের প্যারালাইসিস যদি হয়, যেটা অনেক আছে মোটর নিউরন ডিজিজ থেকে প্যারালাইসিস, স্ট্রোক থেকে প্যারালাইসিস হচ্ছে, জিবিএস থেকে হচ্ছে, স্পাইনাল কর্ড ইনজুরি থেকে হচ্ছে, তাদের জন্য এসপি হসপিটাল যেটা আমরা রিহ্যাবিলিটেশন, এসপি হসপিটাল অ্যাকচুয়ালি একটা কমপ্লিট রিহ্যাবিলিটেশন হসপিটাল। এটা আমাদের টিম ওয়ার্ক। একটা প্যারালাইসিস রোগীর কিন্তু অনেক সমস্যা থাকতে পারে, তার ডায়াবেটিস থাকতে পারে, কিডনির সমস্যা থাকতে পারে, প্রেশারের সমস্যা থাকতে পারে, ব্যথা থাকতে পারে। সো তাদের কিন্তু কমপ্লিট ট্রিটমেন্ট করার জন্য আমাদের একটা টিম দরকার আছে। এই টিম ওয়ার্কটা আমরা এসপি হসপিটালে করে থাকি। এসপি হসপিটাল একই ছাতার নিচে সমস্ত চিকিৎসা ব্যবস্থা সেখানে পাচ্ছে। সো একটা ডিসেবল রোগী আসবে, তার 10টা অসুখ নিয়ে আসবে, এখানে 10টা ট্রিটমেন্টই একসাথে করা হবে। ফলে কি হচ্ছে, পেশেন্ট কিন্তু সর্বোচ্চ সার্ভিস পাচ্ছে এবং সে নিশ্চিন্তে ট্রিটমেন্ট পাচ্ছে। আমাদের প্রত্যেকটা কনসালটেন্ট তার রুমে গিয়ে গিয়ে তাকে ট্রিটমেন্ট সার্ভিস দিয়ে থাকে। সো এখানে আপনি নিশ্চিন্তে সেই ট্রিটমেন্টটা নিতে পারেন। যেটা বৃদ্ধ যারা আছে, বাবা মা যারা আছে, এই ব্যথায় সাফার করছে, বছর বছর বিছনা সজ্জায় পড়ে আছে, সারা রাত কান্নাকাটি করে, ব্যথায় ছটফট করে, তাদের জন্য সুখবর, তাদের জন্য এসপি হসপিটাল কমপ্লিট রিহ্যাবিলিটেশন করে তাদেরকে ব্যথামুক্ত সুন্দর জীবন দেওয়ার জন্য প্রত্যয়বদ্ধ আমরা। স্যার ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে কারা অ্যাডমিশন নিতে পারবে যদি একটু সংক্ষেপে? আর ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি গ্রাজুয়েশন ফিজিওথেরাপি কোর্স, অ্যাকচুয়ালি 5 বছর মেয়াদী ব্যাচেলর ফিজিওথেরাপি কোর্স। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে এই কোর্সটা পরিচালনা করে থাকি আমরা। এটা আমাদের এসপি হসপিটালে একটা একাডেমিক প্রতিষ্ঠান। এখানে যারা ইন্টারমিডিয়েট পাস করেছে তারা এখানে ভর্তি হতে পারবে, এবং এখানে ভর্তি হলে তারা 5 বছর পর গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট, প্রফেশনাল ফিজিওথেরাপিস্টে বের হতে পারবে এবং দেশে বিদেশে সারা পৃথিবীতে তারা কাজ করতে পারবে। এবং বাংলাদেশে মানব সেবার পাশাপাশি নিজের আর্থিক সচ্ছলতা, আমি মনে করি যেটা বেকারত্ব মুক্ত প্রফেশন এসপি হসপিটালে যে আপনার ফিজিওথেরাপি যে প্রফেশন আছে, তো যারা এবার ইন্টারমিডিয়েট পাস করেছে তাদের আমরা সাজেস্ট করবো যে ফিজিওথেরাপিতে ক্যারিয়ার ডেভেলপ করতে পারে, তাহলে তারা নিশ্চিত ভবিষ্যৎ পাবে। ধন্যবাদ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনার মূল্যবান সময় আমাদেরকে দিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা এতক্ষণ দেখছিলেন এসপি হসপিটাল নিবেদিত প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য বার্তা, কো-স্পন্সর বাই ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।